খালি স্বামীর সেবা যত্ন করলেই চলবে? একটু তো শাশুড়িদের প্রতিও খেয়াল রাখতে হবে। তনুকা ফিরে চাইল। রাহিলার উপস্থিত ঠিক পছন্দ হলো না তার। তাও অজ্ঞতায় হাসল। বলল, বলুন, কি সেবা করতে হবে? শরবত বানাচ্ছ নাকি? জি, মেহতাব চেয়েছেন। এক গ্লাস শরবত বানিয়ে আমার রুমেও পাঠিয়ে দিও। তোমার কাকার মেজাজও ঠিক নেই। আর শোনো, স্বামীকে একটু বুঝিও, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞান তো তার নেই। মুখ বাঁকিয়ে জায়গা ছাড়লেন তিনি। তনুকা বুঝল না কিছু। কাকি খেপলেন কেন? আর মেহতাবই বা কী করেছে? সে প্রশ্নবিদ্ধ চোখে লতার দিকে চাইল। দেখল লতাও তার দিকে একই দৃষ্টিতে চেয়ে আছে। তনুকার ভ্রু কুঁচকাল। লতাকে বলল, আমি শরবত বানিয়ে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে কাকির রুমে দিয়ে আসবেন। লতা মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে। শরবত নিয়ে তনুকা নিজ কক্ষে ফিরে এলো। বিছানায় মেহতাবকে দেখল উদম গায়ে শুয়ে আছে। এক পলক তাকে দেখেই দৃষ্টি নিমজ্জিত করে ফেলল। আপনার শরবত। চিন্তায় ভগ্ন ঘটিয়ে মেহতাব বলল। রাখো। তনুকা সাইড টেবিলে রাখলো। বলল, ছোট কাকার সাথে কি আপনার কিছু হয়েছে? মেহতাব উঠে বসল। শরবতের গ্লাস হাতে নিতে নিতে বলল, কেন? তোমায় কেউ কিছু বলেছে নাকি? কাকি বললেন কি বললেন? তনুকা রয়েস হয়ে বলল। আপনার নাকি বড়দের সাথে কথা বলার জ্ঞান নেই। শরবতের গ্লাসে চমক দিল মেহতাব। ঠান্ডা ঠান্ডা শরবতে অন্তর জোড়ালো তার। তনুকার দিকে চেয়ে বলল। এদিকে এসো, বসো। তনুকা বসল। দূরত্ব রাখলো মাঝখানে কিছু। চোখ তার মাটিতেই নিমজ্জিত। মেহতাব পরপর দুবার শরবতের গ্লাসে চুমুক দিয়ে বলল। খালি গায়ে আমি আর লজ্জা পাচ্ছ তুমি? ব্যাপারটা কেমন হলো না? তনুকা ভ্রু কুঁচকে বলল। কে বললো আমি লজ্জা পাচ্ছি? তবে তাকাচ্ছ না কেন? এমনি। আমাকে উদাম গায়ে দেখে কি হচ্ছে? তনুকা ভরকালো ভীষণ চটে গিয়ে বলল। পাগল হয়েছেন, কি বলছেন? তনুকার বিভ্রান্তকর অবস্থা দেখে সশব্দে হাসল মেহতাব। বলল, থাক, আর বলতে হবে না, আমি বুঝি। কিছুই বোঝেন না আপনি। এখন এসব বাদ দিয়ে কাকার সাথে কি হয়েছে সেটা বলুন। ওসব আমাদের ব্যক্তিগত ঝামেলা, তুমি বুঝবে না। এহেন জবাবে তনুকার মন ক্ষুণ্ণ হলো যেন। সে কি তবে মেহতাবের ব্যক্তিগত কেউ না? তার কাছে কি সব বলা যায় না? তনুকা উঠে দাঁড়ালো। মেহতাব কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ? জবাব না দিয়ে তনুকা পা বাড়াতে চাইল। সঙ্গে সঙ্গেই তার হাত চেপে ধরল মেহতাব। হেয়ালির সুরে বলল। এইটুকুতে এত অভিমান? ফিরে চাইল তনুকা। বলল, আমি মোটেও অভিমান করিনি। মেহতাব হাতে টান দিয়ে বসালো তাকে। বলল, আচ্ছা, সময় হলে সব বলবো। আপাতত তোমায় কোনো দুশ্চিন্তা করতে চাই না। পুরোটা সময় কথা বলার সময় তনুকার পূর্ণ দৃষ্টি মেহতাবের উন্মুক্ত বক্ষেই ছিল। কিছু একটাতে নজর আটকাছে তার। তাই প্রশ্ন করল। বুকের ওই কাটা দাগটা কিসের? মেহতাব এক পলক চাইল সেই কাটা দাগের দিকে, যেটা তার অস্বস্তির জানান দিচ্ছে ঠিক বুকের বাম দিকে। সে মৃদু হাসল। বলল, ভালো মানুষের শত্রুর অভাব নেই। হয়তো শত্রুতা মেটাতেই একজন কেউ আঘাত করেছিল। তনুকা বিস্মিত হলো। জিজ্ঞেস করল। কে সে? আপনি চেনেন না? ফিসলে হাসল মেহতাব। বলল, চিনি তো। তাকে কোনো শাস্তি দেননি? সময় হলে অবশ্যই দিব, এখনো সময় হয়নি। কে সে? এমন প্রশ্নে বিরক্ত হলো তনুকা। তার স্বামীর শত্রুকে সে চিনবে না? তার তো চেনা উচিত, জানা উচিত সেই শত্রু সম্পর্কে। তাই বলল। আপনার শত্রু তো আমারও শত্রু, আমার তো জানা উচিত, তাই না? মেহতাব গম্ভীর সুরে বলল। সময় এলে বলবো। ভ্রু কুঁচকালো তনুকা। বিরক্তির মাত্রাটাও ত্বরান্বিত হলো। কথা বাড়াতে আর ইচ্ছে হলো না। তাই উঠে চলে গেল গোসলখানায় গোসল করতে। মেহতাব শরবত শেষ করে বিছানায় গায়ে এলিয়ে দিল। সহসায় হাত রাখলো বুকের সেই কাটা দাগে। চোয়াল দৃঢ় হলো সঙ্গে সঙ্গেই। চিবিয়ে চিবিয়ে বলল। আমার বুকের প্রতিটা রক্তের ফোঁটার দাম তোমাকে দিতেই হবে মজুমদার। তোমার গায়ের চামড়া বেচে আমি সেই দাম মেটাবো। গোসল সেরে এসে দেখল মেহতাব কক্ষে নেই। তনুকা শ্বাস ফেলল। মাথার ভেতরের প্রশ্নের জট আরও গভীর হলো যেন। মাহতাবের চরিত্র বেজায় রহস্যময়। লোকটাকে ঠিকঠাক ধরা যাচ্ছে না। তাকে ধরতে হলে তীক্ষ্ণ মেধা প্রয়োজন। এত চিন্তাই যতটুকু মেধা ছিল তাও ভোতা হয়ে যাচ্ছে, অথচ কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আজ গোসল সেরে তনুকা কামিজ পরেছে। মাথায় ওড়না টেনে দিয়েছে ছাদে। ভেজা কাপড় এখানেই মিলবে। মাথার ওপর তখন কড়া রোদ। বাতাসের কোনো নামগন্ধও নেই। ছাদ থেকে মহলের পিছনের দিকের রাস্তা স্পষ্ট।
ঘাট বাঁধানো পুকুরের পাশ ঘেঁষে গিয়েছে রাস্তাটা। পিচ ঢালা সরু রাস্তা, সেই রাস্তাতেই দাঁড়িয়ে কথা বলছে দুজন মানুষ। দূর থেকে তাদের মুখ অস্পষ্ট, তনুকার দৃষ্টি সেদিকেই। তার মধ্যে একজনকে তার পরিচিত মনে হলো। চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ করলো তাই। চিনতে সময়ও নিল না খুব। লোকটা ছোট কাকা, মতিব মজুমদার। তবে পাশের জন পরিচিত নয়। তাকিয়ে রইল তনুকা। হঠাৎ দেখলো ওই দুজনও যেন তাকেই দেখছে। আকস্মিক এমন দৃষ্টিতে খানিকটা বিব্রত বোধ করলো সে। দ্রুত ছাদ থেকে নেমে নিচে গেল। দ্রুত নামতে গিয়ে ধাক্কা খেলো কারোর সাথে। খানিকটা ভীত হয়ে চাইল তনুকা। রেনুকে দেখে ভয় কমল। হেসে বলল, স্কুল ছুটি? হ্যাঁ বৌমণি, কিন্তু তুমি এমন ছুটে আসছো কোথা থেকে? না মানে একটু ছাদে গিয়েছিলাম। এই সময় এত রোদে ছাদে কেন? কাপড় মেলতে। রেনু এতক্ষণে খেয়াল করে দেখল তনুকার এক হাতে একটা বালতি। সে বিস্ময়াবিষ্ট সুরে বলল, জমিদার বউ কাপড় ধোয়? তাহলে বাড়িতে আর এত কাজের লোক রেখে কি লাভ? ভাইজান আর আম্মা শুনলে খুব রাগ করবেন, কিন্তু এসব কাজ বাড়ির কাজের লোকেরাই করে, ওদের দিয়েই করাবে। নিজের পরনের দুটো কাপড় আবার কাজের লোক দিয়ে ধোয়াতে হয় নাকি? এইটুকু কাজ তো নিজেই করা যায়। কিন্তু এই বাড়ির মেয়ে বউরা এইটুকু কাজও করে না, তাই তোমারও উচিত নয়, বুঝলে? তনুকা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি গিয়ে এখন ফ্রেশ হয়ে নাও। আমাকে জমিদার ভাবি জান দেখি খুব মারাত্মক কাকা। মতিব মজুমদার কপাল কুঁচকে বললেন। ভাইয়ের মতো জান দেওয়ার ইচ্ছা আছে নাকি? হাসল করিমুল্লাহ, বলল, আমার ভাই তো বেকুব ছিল। বাঘের সামনে বাঘিনীর রূপের প্রশংসা করলে বাঘ তো খেপবে। আমি কি তার মতো বেকুব? আমি চালাক, কার সামনে কি কইতে হয় তা আমি জানি। মতিব মজুমদার বিরক্ত গলায় বললেন, হয়েছে, থামো। কাজ যা দিয়েছি মন দিয়ে করো আগে। কাজে সফল হলে কি দেবেন? যা চাইবে তাই। করিমুল্লাহ দাঁত বের করে বিশ্রী হাসল, বলল, জমিদার ভাবিজানের এক রাতের জন্য দিয়েন খালি। মতিব মজুমদার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চাইলেন, তারপর দাঁত খিচে বললেন, আসতে বল শালা, নিজে তো মরবি, সাথে আমাকেও মারবি দেখছি। মধ্যাহ্নভোজ করতে বসেছে সবাই। সকলের দৃষ্টি তাই খাবারের প্লেটে। তনুকা ধীরে ধীরে খাচ্ছে। তার উল্টো দিকের এক চেয়ারে মতিব মজুমদার বসা, তিনিও খাচ্ছেন। বরাবরের মতোই বড় চেয়ারে বসছে মেহতাব। খাবার খাওয়ার মাঝেই একবার মতিব মজুমদারের দিকে চেয়েছে সে। তখনই মনে হয়েছে মতিব মজুমদারের গুপ্ত দৃষ্টি তনুকার ওপর। সে রাগ করল না কোনো। খাবার খেয়ে নিল নিঃশব্দে। তনুকা খুব বেশি খেলো না, অল্প খাবার খেয়েই জিজ্ঞেস করলো, মা, বাবাকে খাবার দিয়ে আসবো? আমিরা বেগম চাইলেন তার দিকে, বললেন, লতা রান্নাঘরে খাবার রেখে দিয়েছে, দিয়ে এসো। তনুকা উঠে চলে গেল। মেহতাব মুখের খাবারটা হজম করে গম্ভীর সুরে বলল, আজ রাত থেকে ছোট কাকা নিজ কক্ষে খাবেন, এটা আমার আদেশ। মেহতাবের কথা শুনে খাবারের ছন্দপতন হলো সকলের। সবাই ড্যাব ড্যাব করে চইল। আমিরা বেগম কপাল কুঁচকে চেয়ে বললেন, কি হয়েছে মেহতাব, হঠাৎ এই আদেশ? আম্মা, আপাতত আমি কোনো কৈফিয়ত দিতে চাইছি না। যা বলেছি তাই যেন হয়। ছোট কাকাকে যেন আর খাবার ঘরে টেবিলে বসে খেতে না দেখি। মতিব মজুমদারের চোয়াল শক্ত হয়ে এলেও মুখে শব্দ করল না। তবে গর্জে উঠলেন তার স্ত্রী রাহিলা। বাসখাই স্বরে বলে উঠলেন, কি শুরু করেছো তুমি? আর কত অত্যাচার করবে আমাদের উপর? ভাইজান অসুস্থ হবার পর থেকেই শুরু করেছো। কেন করছো এমন? কি করেছি আমরা? তিনি রাগে এমনভাবে ফোঁস করছেন যেন সাপ হলে এক্ষুনি মেহতাবকে ছবল দিয়ে বসতেন। মেহতাবের মাঝে কোনো ভাবান্তর আসে না। সে বরাবরের মতোই নির্লিপ্ত, খেয়ে যাচ্ছে চুপচাপ। রাহিলা আরও জ্বলে উঠলেন তাতে। কর্কশ সুরে বললেন, এমন করলে আমরা এই মহল ছাড়তে বাধ্য হব কিন্তু। লাইলা কি শুরু করলে? মতিব মজুমদার ধমকে উঠলেন। তার স্ত্রী মূর্খ বড্ড। এই মহলকে হাত করার এক ফন্ডি আসছেন তিনি, অথচ এই বোকা মহিলা কথায় কথায় মহল ছাড়ার হুমকি দেয়। মনে হয় যেন তার হুমকিতে সকলে ভয়ে কুপকাত হয়ে যাচ্ছে। মেহতাব উল্টো মৃদু হেসে বলল, আপনাদের বিদায়ের জন্য আমরা সবসময় প্রস্তুত। অপমানে শরীরের রক্ত গরম হয়ে উঠল তৎক্ষণাৎ। রাহিলা তাতে দাঁত চেপে চাইলেন মতিব মজুমদারের দিকে। মতিব মজুমদার ইশারায় শান্ত হতে বললেন তাকে। রাহিলাও উপান্তর না পেয়ে অজ্ঞতায় নিজেকে কোনো রকমে গোটালেন। মতিব মজুমদার হেসে বললেন, কাকার উপরে এত রাগ কেন জানতে পারি? যে জেনেও না জানার ভান করে
তাকে আর নতুন করে কি জানাবো বলুন তো? মেহতাব উঠে দাঁড়ালো। যাওয়ার আগে আরেকবার বলল। আমার আদেশের যেন কোনো প্রকার হেরফের না হয়। মেহতাব চলে যেতেই আম্বিরা বেগম প্রশ্ন করলেন। মতিব ভাই কি হয়েছে বলবেন আমায়? মতিব মজুমদারও দাঁড়িয়ে পড়লেন। রাগে গজ গজ করতে করতে বললেন। সেটা আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন ভাবিজান। চলে গেলেন তিনিও। রাহিলা খাওয়া রেখে এবার মরা কান্না জুড়ে বসল। তাতে প্রচণ্ড বিরক্ত হলো উপস্থিত বাকি সব মানুষ। তারা যে মানুষ হিসেবে খুব একটা সুবিধার না সেটা আম্বিরা বেগম প্রথম থেকেই জানেন। আর যাই হোক, লোভ তাদের শিরায় শিরায় মিশে গিয়েছে। আর সেই নিয়ে হয়তো চাচা ভাতিজার মাঝে এত দ্বন্দ্ব। তাই ব্যাপারটা কারোর আন্দাজের বাইরে নয়। বাবা খাচ্ছেন না কেন? এমন করলে সুস্থ হবেন কি করে? কোনো রকমে 2 চামচ নরম ভাত শ্বশুরকে খাওয়াতে পেরেছে তনুকা, কিন্তু তারপর থেকেই মানুষটা আর খাচ্ছে না। ঠোঁট চেপে ঝিম মেরে বসে আছে। তনুকা চেয়েও হা করাতে পারছেন না। সে হতাশ গলায় বলল। আপনার কি খাবার পছন্দ হয়নি? অন্য কিছু বানিয়ে আনবো? লোকটি তাকিয়ে রইল নিষ্পলক। তনুকার নিকট এই দৃষ্টির অর্থ বোধগম্য নয়, তাই বুঝতে পারছে না কি করবে। সে খাবারটা নাকের কাছে নিয়ে একবার শুকলো। তৎক্ষণাৎ একটা তীব্র ঘ্রাণ গিয়ে ঠেকলো নাকে। কিসের ঘ্রাণ আচমকা ধরতে পারল না। লাউয়ের ঝোল দিয়ে নরম ভাত। এই ঘ্রাণ কোনো তরকারির না, কেমন একটা যেন ওষুধ ওষুধ গন্ধ। তনুকা অল্প একটু খাবার মুখে নিল। খাবারটা গলধারণ করতেই ভীষণ বেদঘুটে ঠেকল তার। এত বিশ্রী স্বাদ কেন এই খাবারের? সে চাইল তার শ্বশুরের মুখ পানে। মনে হলো যেন ওই ঘোলাটে চোখ যুগল কিছু বলছে তাকে। তনুকা চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল। আমি আবার খাবার বানিয়ে নিয়ে আসছি বাবা, একটু অপেক্ষা করুন। তনুকা দ্রুত বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে আবার ভাত বসালো। তরকারি পাতিল থেকে খেয়ে দেখলো সেখানে ওই গন্ধটা আর করছে না। নরম ভাতের সাথে লাউয়ের ঝোল ভালো মতো মেখে আবার ছুটল শ্বশুরের রুমে। তবে এখন যেতেই দরজায় সেই প্রহরী পথ আটকালো তার। তনুকা ভ্রু কুঁচকে বলল। কি ব্যাপার, পথ আটকাচ্ছেন কেন? 3:30টার ভিতরে জমিদার সাহেবকে খাবার দিতে হয়, এরপরে আর কাউকে অনুমতি দেওয়া হয় না। তনুকা ক্ষিপ্ত হলো ভীষণ, তেতে উঠে বলল। এই অদ্ভুত নিয়ম কার? বড় মাতা, বড় মাতাকে? মেহতাব বাবুর আম্মা যান। তনুকা অবাক হলো। এটা কেমন অদ্ভুত নিয়ম? 3:30টার পর খাবার কেন দেওয়া যাবে না? তনুকা বলল। সমস্যা নেই, মা কিছু বলবেন না, দরজা ছেড়ে দাঁড়ান। প্রহরী দুজন মাথা নুইয়ে বলল। ক্ষমা করবেন। আশ্চর্য, বাবা কি এখন না খেয়ে থাকবেন? সরে দাঁড়ান বললাম তো। মাতার হুকুম অন্যায় করতে পারবো না। মা নিশ্চয়ই চাইবেন না ওনার অসুস্থ স্বামী না খেয়ে থাকুক। অযথা কথা না বাড়িয়ে যা বলছি তাই করুন, সরুন। ছেলে দুজন সরল না। তনুকা আকস্মিক ক্ষিপ্ত হলো অনেক। রাগে আওয়াজ করে বলল। আমার হুকুম অমান্য করার সাহস কি করে হয় আপনাদের? সরে দাঁড়াতে বলছি, নয়তো মেহতাবকে বলে আমি আপনাদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। এবার হয়তো ভয় পেল দুজন। ঢোক গিলে একে অন্যকে দেখল তারা। কিছু বলার জন্য মুখ খোলার আগেই সেখানে এসে উপস্থিত হয় মেহতাব। তাকে দেখা মাত্রই ছেলে দুজন দুদিকে সরে দাঁড়ায়। মেহতাব এসে প্রশ্ন করে। কি হচ্ছে এখানে? মেহতাবের গলা পেয়ে ফিরে তাকায় তনুকা। রাগের মাত্রা কিছুটা প্রমোশিত করে বলে। ওনারা আমার ভেতরে ঢুকতে দিচ্ছেন না। মেহতাব ছেলে দুটোর দিকে তাকাতেই তারা তরতর করে কেঁপে উঠল যেন। একজন কম্পিত সুরেই বলল। এটা মাতার আদেশ ছিল। এই আদেশ আমার বিবি জানের জন্য কার্যকর নয়, আর যেন ভুলেও এমন কিছু করতে না দেখি। ছেলেগুলো ভয়ে ছিটিয়ে গেল। মাথা নাড়ালো দুই দিকে ঝাঁকিয়ে। মেহতাব বলল। এবার ভেতরে যাও বিবি জান। তনুকা ভেতরে প্রবেশ করল। পেছন পেছন এলো মেহতাবও। মোহনলাল মজুমদার তার দিকেই চেয়ে আছেন যেন। এতক্ষণ তারই অপেক্ষায় ছিলেন। তনুকা এবার খাবার তুলতেই সহসাই খেয়ে নিলেন তিনি। তাতে আরেক দফা অবাক হলো তনুকা, তবে কিছু বলল না। শ্বশুরকে ভালো মতো খাইয়ে দাইয়ে চলে এলো নিজের কক্ষে। এসেই মেহতাবকে বলল। ওই ছেলে দুটোকে আমার সুবিধার মনে হচ্ছে না, ওদের কাছ থেকে ছাড়িয়ে দিন। তাহলে আব্বাকে কে দেখবে? আমি দেখব। মেহতাব বিছানায় বসতে বসতে বলল। আব্বা বিছানায় প্রসাব পায়খানা করেন, সেসব কি তুমি পরিষ্কার করতে পারবে? তনুকা থামলো, ভাবলো। স্বামীর এই কাজগুলো করা কি স্ত্রীর দায়িত্ব না? তবে মা কেন করছেন না? যদি নিজের খারাপ সময় প্রিয় মানুষকে কাছেই না পেলেন, তবে এই নামমাত্র প্রিয় মানুষের আর কিসের প্রয়োজন? তনুকা ভেবে বলল। ওই ছেলেগুলোকে ছাড়িয়ে দিন, আমি নিজে অন্য দুজন সেবক খুঁজে নিয়ে আসবো। ঠিক আছে, ছাড়িয়ে দেব। তনুকা বসলো, রয়েস হয়ে বলল। একটা কথা জিজ্ঞেস করব? করো। বাবার খাবারে ঔষধের গন্ধ করছিল কেন?
মেহতাব বিছানায় গায়ে এগিয়ে দিয়েছে ততক্ষণে, পা লম্বা করে রাখলো তনুকার কোলের ওপর। তাতে কপালে ঈষৎ ভাঁজ পড়ল তনুকার। তার অমন ভাঁজ করা কপাল দেখলে মেহতাবের কেমন যেন সুখ সুখ লাগে। সে বলল, ডাক্তার একটা ওষুধ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে বলেছিলেন, হয়তো সে ঔষধের গন্ধই পাচ্ছিলেন। তনুকা বিস্মিত হলো খানিক, বলল, আমি তো সেই খাবার খাওয়াইনি, নতুন বানিয়ে নিয়েছি। কেন? মনে হচ্ছিল নষ্ট খাবার, তাই। থাক, পরের বার খেয়াল রাখলেই চলবে। আচ্ছা, আমাকে একবার বাবার ওষুধগুলো দেখিয়ে দিন, তখন আর ভুল হবে না। ঠিক আছে, এখন এদিকে এসো, তোমাকে একটা প্রেমের গল্প শোনাই। প্রেমের গল্প? তনুকা অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। মেহতাব বলল, আমার আম্মার আব্বার প্রেমের গল্প। তুমি জানো, কাকা পড়াশোনার জন্য কোথাও একটা পাঠিয়েছেন, তবে কোথায় পাঠিয়েছেন তা আমি জানি না। তনুকা ড্যাব ড্যাব করে চেয়ে রইল কতক্ষণ, মনে মনে কেবল একটাই কথা আওড়ালো, এই পরিবারটা বড্ড অদ্ভুত। তনুকার নিষ্পলক চাহনি দেখে মেহতাব হেসে বলল, খুব অবাক হইতেছ বিবিজান, আরো অনেক কিছু জানার আছে যে, অল্পতেই এত অবাক হইলে চলবো? তনুকা নির্বাক চাহনি ভেঙে বলল, আর কি জানার আছে? আস্তে ধীরে জানবে সব, সবে তো এসেছো, এখনই এত তারা কিসের? প্রায় 1 ঘন্টার মতো ঝিম মেরে শুয়েছিল তনুকা। তার পাশেই মেহতাব ঘুমে, কিন্তু তার চোখে নিদ্রার কোনো ছিটে ফোটারও রেশও নেই। যখনই মনে হয় সব সহজ, তখনই একরাশ জটিলতা এসে হামলে পড়ছে। এই পরিবার এত জটিল কেন? হিন্দু মুসলিমে সব গুলিয়ে যাচ্ছে যেন, অথচ সে এখানে আসার পর থেকে কাউকেই কোনো ধর্ম মানতে দেখেনি। আমিরা বেগমকেও এক ওয়াক্ত নামাজ আদায় করতে দেখেনি সে, আবার ছোট কাকি বা কাকাদের কাউকে পুজো দিতে দেখেনি। তাহলে বুঝবে কি করে এক পরিবারে ধর্মের এত অমিল? আর তার বাবা কি বিয়ের আগে এইসব কিছু জানতেন না? জেনে বুঝে এমন পেশাল পরিবারে কেউ মেয়ের বিয়ে দেয়? নিশ্চয়ই বাবাকে আগে থেকে কিছু জানানো হয়নি। সব দোষ ওই ঘটকের। বিয়ের আগে রসিয়ে রসিয়ে কথা বলে বাবার কান একেবারে ঝালাপালা করে দিয়েছিলেন। তাই তো অন্ধের মতো চোখ বুজে এই অদ্ভুত পরিবারে মেয়ের বিয়ে দিয়ে বসেছেন তিনি। তনুকা অশান্ত মন নিয়ে উঠে বসল। বাবার সাথে একবার কথা বলা দরকার। বাবা তো আজকাল নিজ থেকে আর কলই দিচ্ছে না, বিয়ে দিয়ে মেয়েকে একদম পর করে দিয়েছেন যেন। সে এসে বারান্দায় দাঁড়ালো। কাল অবধি যেখানে গ্রিল ছিল না, আজ সেখানে থাই গ্লাস লাগানো হয়েছে। লোকটা কখন এসব করেছে কে জানে। বাবার নাম্বারে পরপর অনেকগুলো কল দেয় তনুকা, কিন্তু প্রতিবারই নাম্বার বন্ধ বলে। অন্য আরেক সিমেও কল দেয়, সেটাও বন্ধ। না পেরে তাই বাবার বাড়ির কাজের খালাকে কল দেয়। আশ্চর্যজনক ব্যাপার, খালার নাম্বারটাও বন্ধ। উপায়ন্তর না পেয়ে গাড়ির ড্রাইভারকেও কল দিতে ভুল করে না সে। ভাগ্য সহায় ছিল বলে এই নাম্বারটা খোলা পায়। ড্রাইভার কল তুলে বলে তার বাবা গতকাল আমেরিকা গিয়েছে, কখন ফিরবে সে জানে না। তনুকা অবাক হয়, এভাবে না জানিয়ে বাবা আমেরিকা গেলেন কেন? প্রশ্নখানা ড্রাইভারকে জিজ্ঞেস করে, তবে ড্রাইভার সঠিক কোনো উত্তর দিতে পারে না। বিষণ্ণ হয়ে কল কাটে সে। কি হলো বাবার? তাকে না জানিয়েই বিদেশে পাড়ি জমালেন কেন? তনুকার হুট করেই কান্না পাচ্ছে খুব। এই বিয়ে হওয়ার পর থেকে কিচ্ছু ঠিক হচ্ছে না তার সাথে। চারিদিকে অস্বস্তি, এক পরিবেশ যেন। কাউকে ভরসা করতে পারছেন না, উদ্ভট লাগছে সব কিছু। কোনো কিছুর সঠিক সংজ্ঞা মেলাতে পারছে না। পাগল পাগল লাগছে ভীষণ। তনুকা কেঁদেই ফেলল। সচরাচর সে কাঁদে না, তবে আজ সব কিছু বেশি এলোমেলো। চোখ ভেঙে কান্না নামছে তাই। কান্নার শব্দ না এলেও কী করে যেন মেহতাব টের পেয়ে গেল। অস্থির ভঙ্গিতে তনুকার শিউরে এসে দাঁড়ালো সে। মিহি আওয়াজে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তনু? মেহতাব এহেন মোলায়েম স্বরে কান্নার যেন আরও প্রশ্রয় পেল তার। এবার একেবারে দলবল বেঁধে নামলো তারা। মেহতাবের অস্থিরতার মাত্রাও ত্বরান্বিত হলো তাই। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন এভাবে? কেউ কিছু বলেছে তোমায়? তনুকা মাথা নাড়িয়ে বলে, বাবা আমাকে না জানিয়ে আমেরিকা চলে গিয়েছেন। উত্তর শুনে নিঃশ্বাস ছাড়ে মেহতাব। ক্ষণকালের জন্যই তার দম ফুরিয়ে আসছিল যেন। তনুকার মাথার ওপর হাত ঠেকিয়ে বলল, এইটুকু একটা ব্যাপারে কেউ এত কাঁদে? হয়তো অফিসের কোনো জরুরি কাজে গিয়েছেন, তোমাকে জানানোর সুযোগ পাননি। তাই বলে এইভাবে চলে যাবেন? একবারও আমার দুশ্চিন্তার কথা ভাববেন না? এখন যে আমার কষ্ট হচ্ছে। মেহতাব এক পল ভেবে বলল, তোমার কষ্ট কমানোর দারুণ একটা উপায় আমার জানা আছে। তনুকা কান্না থামিয়ে জিজ্ঞেস করলো, কি? চলো। কোথায়? গেলেই দেখবে, চলো। মেহতাব তনুকার হাত আঁকড়ে তাকে কোথাও একটা নিয়ে চলল। তনুকা নির্ভয়ে হেঁটে চলল তার সাথে। মেহতাবের বড় পায়ের কদমের সাথে তাল মিলিয়ে চলা কষ্টসাধ্য, তাও চেষ্টা চালিয়ে ছোট পায়ে দৌড়াচ্ছে তনুকা।
মেহতাব তাকে নিয়ে থামলো মহলের পেছনের বাগানে। ফুলের বাগান একটা। চারদিকে এত ফুল দেখে তনুকার মন সহসাই ঝলমলিয়ে ওঠে। অস্থির চোখে এদিক ওদিক সে দেখে সে। মেহতাব বলে, একবার উপরে দেখো বিবিজান। তনুকা মাথা উঁচু করে চাইতেই দেখল শুভ্র আকাশের তলে গোলাপি বাগান বিলাসের প্রকাণ্ড এক মেলা বসেছে যেন। সে তো এতক্ষণ এটা খেয়াল করেনি। চোখে পড়া মাত্রই খুশিতে সব অস্থিরতা মিইয়ে যায়। চোখের পল্লব বার কয়েক ঝাপটে আমোদ গলায় বলে ওঠে, কি চমৎকার! বাগান বিলাস তোমার পছন্দ, তাই না? কি করে জানলেন? এইটুকু জানি আমি। তনুকা আবার ওপর নিচে চাইল, দুহাত মুঠো করে চিবুকের নিচে রেখে বলল, পুরো গাছটাকে ধরে নিয়ে রুমে চলে যেতে ইচ্ছে করছে, এত রঙিন চারদিক। তনুকা ফুল পাড়তে হাত উঁচু করলো সঙ্গে সঙ্গে, কিন্তু ডালগুলো ওপরে বলে নাগালে পেল না সে। মেহতাবের দিকে অসহায়ের চোখে চাইল, বলল, একটা ছোট্ট ডাল ভেঙে দিবেন? মেহতাব কিঞ্চিত হাসল, এগিয়ে এসে তার দুপা আঁকড়ে ধরে ওপরে তুলল তাকে। ভয়ে খানিকটা ঘাবড়ে গেল তনুকা। মেহতাবের কাঁধ ভর করে ভীত সুরে জিজ্ঞেস করল, কি করছেন? পড়ে যাব তো। মেহতাব হেসে বলল, তোমার স্বামীকে এতটা অক্ষম ভেবো না বিবিজান। 60 কেজির অধিক ওজন আমি বহন করতে পারি। তনুকা ভয় না পেলেও এবার লজ্জা পায়। মেহতাব ওপর করে ধরাতে তার মুখ এখন তনুকার উদর বরাবর। তাই না চাইতেও সেখানে তার মুখায়বের স্পর্শ টের পাচ্ছে সে। মেহতাব বলল, এবার যত খুশি ডাল ভাঙো, ভয় নেই, পড়বে না। তনুকা ফের চাইল ওপরের দিকে। ডালগুলো এবার অতি নাগালে তার। হাত বাড়িয়ে ফুলগুলো ছুঁয়ে দেয় সে। দ্রুত কিছু ফুল সমেত ডাল ভেঙ্গে হাতে নেয়। নিচের দিকে চেয়ে বলে, এবার নামিয়ে দিন। মেহতাব বোধহয় শুনল না। সে নিমিষ চেয়ে রইল কেন যেন। তনুকা ঢোক গিলল, মিহি আওয়াজে বলল, মেহতাব নামান। এবার শুনল সে। নামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, খুশি হয়েছ? তনুকার অধর কোণে প্রতিস্ফুট হলো এক চমৎকার হাস্যরেখা। বলল, হ্যাঁ, খুব। তনুকার হাতে এক সূক্ষ্ম ফুল ছিঁড়ে তার কানে গুজে দিল মেহতাব। তারপর হাত নামিয়ে স্পর্শ করলো তার কপল। স্মিত সুরে ঠোঁট নাড়িয়ে বলল, ফুলের রাজ্যের চমৎকার রানীটি আজ আমার মহলে, আমার চোখের সামনে। মনে হচ্ছে আমার জন্ম বৃথা যায়নি। লজ্জায় মাথা নোয়ায় তনুকা। আরক্ত হয় কপাল যুগল। অল্পতেই তাকে সংকুচিত হতে দেখে মুচকে হাসে মেহতাব। বলে, এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি কিছু করেছি? তনুকা সুর হারালো। কথার শব্দ গোছাতে না পেরে চেয়ে রইল কেবল। মেহতাব তার দিকে আরেকটু অগ্রসর হলো। তার অন্য হাতে গিয়ে ঠেকলো তনুকার কোমরে। তনুকা ঢোক গিলল। শরীরের রক্ত আচমকা জমে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। ঠোঁট কাঁপছে মৃদু ছন্দে। হাতের ফুলগুলোকে চেপে ধরল শক্ত করে। মেহতাবের হাতের বিস্তৃত আর একটু সচল হতেই অস্থিরতায় গায়ে কাটা দিয়ে উঠল তার। মেহতাব আলতো স্পর্শে তনুকার চুল সরিয়ে কপালে তার ওষ্ঠ সোহালো। চোখ বুঝল তনুকা, তবে কিছু বলল না। শরীরের কম্পন এতে বৃদ্ধি পেল যেন। মেহতাব ঠোঁট সরিয়ে পূর্ণ মনোযোগে দেখল তাকে। চোখ আটকালো তার। একজোড়া রক্তিম শুষ্ক চামড়ায় যেন খুঁজে পেল নিজের সমস্ত সুখ। তবে এত কাছে থেকেও সেই সুখকে স্পর্শ করার সাহস সে পাচ্ছে না। মস্তিষ্ক মানলেও বেহায়া মন মানতে নারাজ। সে 1 ইঞ্চি এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যায়। মনে পড়ে তনুকা তাকে এখনো সম্মতি দেয়নি। সে মেয়েটার সাথে জোর খাটাতে পারে না, তাই বিষণ্ণ মনে সরে দাঁড়ায়। নিরেট স্বরে বলে, চলো ঘাটে গিয়ে বসি। তনুকার ভ্রুযুগলের মাঝখানে কিঞ্চিত ভাঁজের দেখা মেলে। সে কি তবে বিরক্ত? কেন? মেহতাব বরংবার নিকটে এসেও ফিরে যাচ্ছে বলে? সে তো এমন বেশরম ছিল না। তবে বিয়ের পর এসব চিন্তা কেন আছে? মানুষটা তার স্বামী বলে? তনুকা নিঃশ্বাস ফেলে জোরে। গমট সুরে বলে, চলুন। পানি থেকে এক সিঁড়ি উপরে বসে মেহতাব আর তনুকা। তার দরুন পা তাদের দিঘির জলে ডুবন্ত। মিষ্টি বিকেল, মৃদু বাতাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাই। সূর্য ইতিমধ্যেই হেলে পড়েছে পশ্চিমে। ঘাটের চারদিকের নারকেল গাছগুলো থেকে থেকে শব্দ করে পাতা নাড়াচ্ছে। তাদের পরন্ত প্রতিবিম্ব ঢেউ খেলানো উন্মুক্ত দিঘিতে চমৎকার লাগছে তনুকার। সে এক দৃষ্টিতে পানি দেখছে। মেহতাবও তাই। দুজনের মাঝে দূরত্ব বেশ। তনুকা আরও বেশ কিছুক্ষণ সময় পার করে মৃদু স্বরে বলল, আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? মেহতাব চাইল। এক পল ভেবে বলল,
যতটুকু জানলে একজন অপরিচিত মেয়েকে বিয়ে করা যায় ততটুকুই। আমার যে বাগান বিলাস পছন্দ সেটা কি করে জানলেন? এক দেখাতে আমাদের বিয়ে হয়। বিয়ের দিন তোমার এক বান্ধবীর সাথে আমার কথা হয়েছিল, তার কাছ থেকে জেনেছি। আমাকে এত পছন্দ কেন হলো আপনার? আমি কি আহামরি সুন্দরী তো নই যে এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন আমার? প্রেমে পড়তে রূপ লাগে, তবে ভালোবাসতে রূপ লাগে না। আমি তোমার প্রেমে পড়িনি, ভালোবাসায় মজেছি। তনুকা নিমিষ চেয়ে থাকলো, জিজ্ঞেস করলো, এত অল্প সময়ে এত ভালোবাসা, পরে যদি আফসোস হয়? কিঞ্চিত হাসে মেহতাব, বলে, আমার নিজের ওপর ভরসা আছে, আজ অবধি কোনো ভুল সিদ্ধান্ত আমি নেইনি। তনুকা মৃদু হাসলো, সামনের দিকে চেয়ে বলল, আমার কাছে কেন যেন মনে হয় আপনি যতটা সহজভাবে নিজেকে প্রকাশ করছেন, আপনি মানুষটা ততটাও সহজ নন। আপনার ভেতরটা বেশ জটিল। এমন মনে হওয়ার কারণ? জানি না, মনে হয় কেবল। তবে এমনটা নাও হতে পারে। ফিসেল স্বরে মেহতাব বলল। আবার হতে পারে। তনুকা চকিতে চাইল। মেহতাব হেসে বলল, অবাক হচ্ছ কেন? আমি তো চাই তুমি আমাকে নিয়ে ভাবো, আমার চিন্তায় মাথা ব্যথা করুক, তাও তোমার সঙ্গ আমি হারাতে চাই না। তনুকা নির্বাক বসে রইল কিছুক্ষণ, এরপর বলল, আজান দিবে, চলুন বাসায় যাই। চলো। সন্ধ্যার চা নিয়ে তনুকা তার শাশুড়ির রুমের দরজায় আওয়াজ তুলল, বলল, ভেতরে আসবো মা? এসো। চা নিয়ে ভেতরে আসে তনুকা, চায়ের কাপ আস্তে করে টেবিলে রাখে, প্রসন্ন স্বরে বলে, সবাই বসার ঘরে চা নাস্তা করছেন, আপনি আজ আসেননি কেন মা? আমিরা বেগমের হাতে একটা বই ছিল, সেই বইটা দুই দিকে ছড়িয়ে উল্টো করে বিছানায় রেখে বলল, মনটা ভালো না, তাই বের হতে ইচ্ছে করেনি। ঘরে চা নিয়ে এসে ভালো করেছো, এখানে এসে বসো। তনুকা মৃদু হেসে শাশুড়ির পাশে জায়গা নিল। আমিরা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চা তুমি বানিয়েছো? জি মা। ভালো হয়েছে। প্রশংসা শুনে খুশির মাত্রা বাড়ল তার। শাশুড়িমা আরেক চুমুক চা খেয়ে বললেন, শোনো বৌমা, আমার অবর্তমানে এই মহল তোমার। এই মহলের উপর শকুনের চোখ কিন্তু আরও আগ থেকেই ছিল। এতদিন আমি আগলে রেখেছিলাম, এখন বয়স হয়েছে, বুদ্ধি কমেছে, সব সামলাতে কষ্ট হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে সব দায়িত্ব আমি তোমাকে দিব। এই বলে তিনি নিজের আঁচলের কোণ থেকে এক বিশাল চাবির ঝোঁকা খুলে হাতে নিলেন। তনুকা ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে। তিনি আলগোছে তনুকার এক হাতে তুলে দিলেন চাবির ঝোঁকা, তারপর বললেন, আমার মহল সামলানোর দায়িত্ব আজ থেকে তোমার। তনুকা বিস্ফোরিত চোখে চাবির গোজাখানা দেখল। হাতে নিয়েই মনে হলো ভীষণ ভার। যেখানে সে এই সামান্য চাবির ভার সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে সেই বিশাল মহল কি করে সামলাবে? তাই সে ইতস্তত সুরে বলল, মা আমি পারবো না। পারবো না বলে কোনো শব্দ হয় না তনুকা। মানুষ চাইলে সব পারে, তোমাকেও পারতে হবে। কিন্তু মা। হুম, আর কোনো কথা নাই। এটা কিন্তু আমার অনুরোধ না, আমার আদেশ। আর তুমি নিশ্চয়ই আমার আদেশ অমান্য করবে না। তনুকা পড়ল মহা বিপদে। একটা স্বাধীন মুক্ত পাখিকে খাঁচায় বেঁধে তার মাথায় বিশাল বোঝা চাপিয়ে দিলে কি সে সামলাতে পারবে? তনুকা কি এত কিছু সামলেছে কখনো? নিজের আলাদা একটা স্বাধীন জীবনে পড়াশোনা ব্যতীত আর কোনো চিন্তা ছিল না তার। অথচ এক পাহাড় সমান দায়িত্ব কাঁধে বয়ে বাকি জীবন কাটাতে হবে। এই দুঃখ কাকে বোঝাবে সে? কি হলো, আমার আদেশ শুনবে না? উভয়ন্তর না পেয়ে রাজি হতে হলো তাকে। আমিরা বেগম খুশি হলেন খুব। তার কপালে চুমু খেয়ে বললেন, আমি জানি তুমি পারবে। আমার পরে এই মহলের একমাত্র যোগ্য উত্তরাধিকারী কেবল তুমি। তনুকা মৃদু হেসে মাথা নোয়ালো, ভাবল, আদৌ পারবে তো সে? আমিরা বেগম অনেক কিছু বোঝালেন তাকে। কথার মাঝে সাবধান বাণীও ছুড়লেন বেশ। চোখ কান খোলা রাখতে বললেন। শকুনদের থেকে নিজেকে রক্ষা করার বিভিন্ন কৌশল শেখালেন। সেসব মাথার উপর দিয়ে গেল তনুকার। কিছু না বুঝেই হুঁ হাঁ করে সমানে তাল মিলিয়েছে শুধু। কথা শেষ হতেই মনে হলো মাথা ভার ভার লাগছে। একটু পরে নির্ঘাত মাথা ব্যথা শুরু হবে। আমিরা বেগম স্বস্তির শ্বাস ফেলে বললেন, তোমার উপর সব দায়িত্ব নিয়ে আমি নিশ্চিত। এবার রুমে যাও তুমি। রাতের খাবারের সময় কথাটা আমি বাড়ির বাকি সবাইকেও জানিয়ে দেব। তনুকা উঠে দাঁড়ালো। বিছানা থেকে চায়ের কাপটা তোলার সময় হঠাৎ সেখানে রাখা বইয়ে চোখ আটকালো তার। বইয়ের নাম খুনের সাতকহন। বইয়ের নাম দেখে অবাক না হয়ে পারল না তনুকা। এই বয়সে এসে তার শাশুড়িমা এমন খুন টুন নিয়ে বই কেন পড়ছেন? আশ্চর্য!
মায়ের সিদ্ধান্তে মেহতাব ভীষণ সন্তুষ্ট মেজো কাকা আর মেজো কাকিও। তবে বেজায় ক্ষিপ্ত হয়েছেন রাহিলা। মুখ দেখে সহসাই অনুমান করা যাচ্ছে তা। মেহতাবের আদেশ মতো ছোট কাকা মতিব মজুমদার সেখানে অনুপস্থিত থাকলে হয়তো কিছু তীক্ষ্ণ বাণী ছুঁড়তে তিনি আর বিলম্ব করতেন না।